ভারতের অর্থনীতি নিয়ে একটা বেশ মজার ব্যাপার ঘটেছে, তাই না? একদিকে শোনা যাচ্ছে যে অর্থনীতি খুব দ্রুত গতিতে বাড়ছে, আবার অন্যদিকে গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে ভারত পিছিয়ে পড়েছে। কিন্তু এটা হলো কিভাবে? চলুন তো এই ধাঁধার আসল কারণটা খুঁজে বের করা যাক। তো মূল প্রশ্নটা একদম সোজাসাপটা। বিশ্বের সবচেয়ে ফাস্ট গ্রোয়িং অর্থনীতির একটা হয়েও ভারত কেন গ্লোবাল র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেল? এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এর পেছনে কিন্তু কয়েকটা পরিষ্কার কারণ আছে। আজ আমরা সেগুলোই এক এক করে দেখব। একদিকে দেখুন, দারুণ একটা খবর, ভারতের অর্থনীতি প্রায় 6 থেকে 7% হারে বাড়ছে, যেটা বিশ্বের বড় দেশগুলোর মধ্যে অন্যতম সেরা। কিন্তু গোলমালটা বাজছে অন্য জায়গায়। বিভ্রান্তিকর খবরটা হলো, গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে ভারত চতুর্থ বা পঞ্চম স্থান থেকে নেমে ষষ্ঠ স্থানে চলে এসেছে। এই দুটো তথ্যের মধ্যে মিলটা কোথায়, সেটাই আমরা খুঁজে বের করব। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা খুব বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। দেখুন, একটা অর্থনীতির বৃদ্ধির গতি আর তার মোট আকার কিন্তু এক জিনিস নয়, আর গ্লোবাল র্যাঙ্কিং কিন্তু শুধু গতির ওপর নির্ভর করে না। হ্যাঁ, এটা একদম সত্যি যে ভারতের অর্থনীতি প্রায় 6 থেকে 7% হারে বাড়ছে। তার মানে অর্থনীতি কিন্তু ছোট হয়নি, বরং বেশ ভালোভাবেই বড় হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু র্যাঙ্কিং তো শুধু কত দ্রুত বাড়ছে তার উপর হয় না, তাই না? র্যাঙ্কিং হয় মোট সাইজের ওপর। আর এখানে দেখুন, একটা অনুমান বলছে যে 2026 সাল নাগাদ ভারতে জিডিপি হবে $4.15 ট্রিলিয়ন, আর ঠিক তার উপরেই থাকবে ইউকে আর জাপান। মানে ভারত দ্রুত এগোলেও মোট আকারের দিক থেকে ওরা এখনও সামান্য এগিয়ে আছে। র্যাঙ্কিংয়ের এই ওঠানামার পেছনে সবচেয়ে বড় কারণটা আরও ইন্টারেস্টিং, আর সেটা লুকিয়ে আছে মুদ্রা বিনিময় হারের মধ্যে। চলুন দেখি মার্কিন ডলার কিভাবে পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। এই যে গ্লোবাল র্যাঙ্কিং, এটা করা হয় নমিনাল জিডিপি দিয়ে। সোজা কথায় বললে, সব দেশের অর্থনীতিকে তুলনা করার জন্য একটা কমন কারেন্সিতে নিয়ে আসা হয়, আর সেটা হলো আমেরিকান ডলার। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। পুরো ব্যাপারটা 3টে ধাপে ভাবা যাক। 1, ভারতের অর্থনীতি রুপিতে তো দারুণ বাড়ছে। 2, ঠিক সেই সময়েই ডলারের তুলনায় রুপির দাম কিছুটা কমে গেল। এর ফলে কি হলো? 3 নম্বর ধাপে রুপিতে আয় বাড়লেও সেটাকে ডলারে কনভার্ট করতেই মোট ভ্যালুটা আগের চেয়ে একটু কম দেখাচ্ছে। আর এই দাম কমাটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। দেখুন, মাত্র 1 বছরেই রুপির ভ্যালু প্রতি ডলারে 84.6 থেকে কমে প্রায় 88.5 হয়ে গেছে। এই অবমূল্যায়নের কারণেই দেশের ভেতরে অর্থনীতি বাড়লেও ডলারে হিসাব করার সময় ভারতের জিডিপির আকারটা একটু ছোট দেখাচ্ছে। শুধু ডলারের ব্যাপারটাই না, আরও একটা কারণ আছে। এটা একটু টেকনিক্যাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ভারতের জিডিপি ডেটার একটা স্ট্যাটিস্টিক্যাল কারেকশন। দেখুন, প্রত্যেক দেশই সময় সময় নিজেদের হিসেবের পদ্ধতি আপডেট করে। ভারতও সেটাই করেছে। আরও সঠিক তথ্য পাওয়ার জন্য তারা জিডিপি মাপার বেস ইয়ার বা ভিত্তি বছরটা বদলেছে। এটা কিন্তু কোনো অর্থনৈতিক সমস্যা না, বরং একটা সাধারণ রুটিন অ্যাডজাস্টমেন্ট। আর এই নতুন হিসেবের ফলে আগের যে ধারণা ছিল তার থেকে মোট জিডিপির আকার প্রায় 3-4% কমে গেছে। হয়তো শুনতে কম লাগছে, কিন্তু র্যাঙ্কিংয়ে ওলটপালট করার জন্য এটুকুই যথেষ্ট ছিল। আচ্ছা, এবার একটু বড় ছবিটা দেখি। এই র্যাঙ্কিং তো শুধু ভারতের একার ব্যাপার না। যখন বিশ্বজুড়ে ডলার শক্তিশালী হয়, তখন অনেক দেশের জিডিপি ডলারে কনভার্ট করলে কম দেখায়। আবার দেখুন, ইউকে আর জাপানের কারেন্সি স্থিতিশীল ছিল, তাই তারা ভারতের চেয়ে একটু এগিয়ে থাকার সুযোগ পেয়েছে। তো আমরা এতক্ষণ কারণগুলো দেখলাম। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে কি হবে? চলুন পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক, আর ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই টেবিলটা পুরো বিষয়টাকে একবারে বুঝিয়ে দেবে। দেখুন, অর্থনৈতিক বৃদ্ধি র্যাঙ্কিংকে ওপরে তোলার চেষ্টা করেছে, কিন্তু রুপির দাম কমা, ডেটা রিভিশন আর শক্তিশালী ডলার, এই 3টে ফ্যাক্টর মেলে র্যাঙ্কিংকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে শেষ কথা এটাই দাঁড়ালো যে ভারতের র্যাঙ্ক কমেছে মানে এই না যে দেশের অর্থনীতি খারাপ হয়ে গেছে। আসল কারণ হলো, এই র্যাঙ্কিংটা ডলারের হিসাবে করা হয়, আর ডলারের দাম বা পরিসংখ্যানের সামান্য পরিবর্তনও এতে বড় প্রভাব ফেলে।
তবে ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ উজ্জ্বল। IMF-এর পূর্বাভাস বলছে এই পিছিয়ে পড়াটা হয়তো সাময়িক। দেখুন, তারা আশা করছে 2027 সালের মধ্যেই ভারত আবার চতুর্থ স্থানে ফিরে আসবে, আর 2030-এর দশকের শুরুতেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, দেশের অর্থনীতির আসল চেহারা আর গ্লোবাল র্যাঙ্কিং, এই দুটো যদি দুটো আলাদা গল্প বলে, তাহলে দেশের সাধারণ মানুষের জন্য কোনটা বেশি জরুরি? বিষয়টা কিন্তু ভাবার মতো।